কেমন স্বপ্নের মতো সকাল, সেই স্বপ্নটাকে প্রলম্বিত করা কি রঙিন দুপুর। বাংলাদেশের জন্য ভারতের মাটিতে এই টেস্ট ম্যাচটা চেন্নাইতে একেবারে চিত্রনাট্য মেনে এগোচ্ছিল, মানে কি যে স্বপ্নের চেয়েও বেশি কিছু যেন হচ্ছিল। কিন্তু বিকেল হতে হতে, প্রথম দিনের খেলা শেষ হতে হতে সেই স্বপ্ন আসলে দুঃস্বপ্নে পরিণত। টেস্ট ক্রিকেটটা কি জিনিস, ভারত কি প্রতিপক্ষ, এবং প্রবাবলি আমরাও যে আসলে কোথায় দাঁড়িয়ে আছি, এই সব কিছুই আমরা এই প্রথম দিনের একদিনের মধ্যেই সব দেখে ফেললাম। চেন্নাই টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের হতে পারত নিরঙ্কুশভাবে, সেইখান থেকে ভারত যে একেবারে প্রবল দাপটের সঙ্গে কামব্যাক করলো, তাতে প্রথম দিনটা কি ভারতের নয়? এবং প্রথম দিনের যেইটাকে আমাদের জন্য একটা বিরাট অ্যাডভান্টেজ মনে হচ্ছিল, সেইটাকেই কি এখন ডিসঅ্যাডভান্টেজ মনে হচ্ছে না? চেন্নাই টেস্টের এই প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে তাহলে আপনি কোনটাকে বলবেন? দেখুন, স্বপ্নের কথা বলছিলাম, দুঃস্বপ্নের কথা বলছিলাম। প্রথম দিন সকালবেলা ভারতের এই বিখ্যাত ব্যাটিং লাইন আপের এগেনস্টে আমরা তাদের 34 রানে 3 উইকেট তুলে ফেলেছি, এবং সেটাও কখন? টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে। ভারতে খেলা, চেন্নাইতে খেলা, এই চেন্নাইতে 1982 সালের পরে কোনো দল টস জিতে আগে বোলিং বেছে নেয়নি, কোনো দল না। এই মাঝখানে যে 42 বছর সময় যে 21টা টেস্ট ম্যাচ হয়েছে, সবাই টস জিতে হচ্ছে গিয়ে আগে ব্যাটিং বেছে নিয়েছে। কেন? কারণ চেন্নাইয়ের উইকেট ট্রেডিশনালি হচ্ছে গিয়ে স্পিনারদের সহায়তা করে। লাস্ট ইনিংসে স্পিনাররা, এটা কালো মাটির উইকেট হোক, লাল মাটির উইকেট হোক, যাই করুক না কেন, লাস্ট ইনিংস খেলা যত গড়াবে, লাস্ট ইনিংস মানে খেলা যত গড়াবে, স্পিনারদের সহায়তা তত বেশি থাকবে। সো ওই পরের দিকে ব্যাটিং করানোর তো আগ্রহটা থাকে হচ্ছে গিয়ে টস জয়ী অধিনায়কের। বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সেখানে টস জিতে আগে এইখানটাতে সিদ্ধান্ত নিয়েছেন ফিল্ডিংয়ের। সেই সিদ্ধান্তটাকে কি ভুল বলার উপায় রয়েছে? বাংলাদেশ একাদশ সাজিয়েছে 3 জন পেসার 2 জন স্পিনার দিয়ে, সেই সিদ্ধান্তকে ভুল বলার উপায় রয়েছে? এইরকম একটা সিদ্ধান্ত নেওয়ার পর যখন 34 রানে ভারতের এই বিখ্যাত ব্যাটিং লাইন আপের 3টা উইকেট তুলে নেন, তখন সেটাকে ভুল বলার উপায় আছে? আসলে উপায় নেই। বাংলাদেশের শুরুটা ওই রকম স্বপ্নেরই হয়েছিল, এবং সেই স্বপ্নের শুরুটা এনে দিয়েছিলেন হাসান মাহমুদ। হাসান মাহমুদ এই দিন তার ক্যারিয়ারে, টেস্ট ক্যারিয়ারে ছোট্ট, কিন্তু সেই ক্যারিয়ারের হচ্ছে গিয়ে সেরা বোলিং করেন। দিনে যে তিনি 5টা উইকেট পাননি, সেটা নিতান্তই দুর্ভাগ্যই বলবো বোধ হয়। মানে পেতে পারতেন, দুর্ভাগ্য মানে কি, পেলেও পেতে পারতেন। সেইখানে ভারতের প্রথম 4টা উইকেটই তিনি পেয়েছেন। ওই যে বললাম যে প্রথম 3টা উইকেট, এবং সেই উইকেটগুলো কার? ধরেন রোহিত শর্মার উইকেট। রোহিত শর্মা এর আগে একবার বেঁচে গিয়েছেন, তাকে হচ্ছে গিয়ে আম্পায়ার্স কলে তিনি বেঁচে গিয়েছেন। আম্পায়ার্স কলে দেখা গিয়েছে যে একটুখানি স্ট্যাম্পে বলটা জাস্ট খালি ছুঁয়ে গিয়েছিল, আম্পায়ার আউট দিলে তিনি আসলে আউট হয়ে যেতেন। কিন্তু তারপরও ওই একই চ্যানেলে বল করে গেছেন হাসান মাহমুদ, এবং তিনি ওই রোহিত শর্মার ব্যাটের কানা ছুঁয়ে আসা বলটা স্লিপে ক্যাচ দিয়ে তিনি আউট হয়েছেন। শুভমান গিলকে রোহিত শর্মা 6 রান করেছেন। শুভমান গিলের উইকেটটা একটু লাকি বলতে হবে, কারণ ওই যে লেগ সাইডের বলটা তিনি হচ্ছে গিয়ে ওই ব্যাটে লাগিয়ে দিয়ে কিপার লিটনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। কিন্তু বিরাট কোহলিকে যে আউট করেছেন, সেটা আবার একটা বিউটি, দুর্দান্ত একটা ডেলিভারি। এবং বিরাট কোহলি ওই যে 4th স্ট্যাম্প লাইনে তার যে দুর্বলতা, ইনিংসের শুরুতে যেটা বেশ অনেক বছর ধরেই এটা মোটামুটি একটা ওপেন সিক্রেট, তারপরেও তো তিনি রানের পর রান করেই যাচ্ছেন। কিন্তু এইটা ইনিংসের শুরুতে 4th স্ট্যাম্পে বিরাট কোহলির একটু দুর্বলতা রয়েছে, এবং সেই জায়গাটাতে বল করে হাসান মাহমুদ যখন হচ্ছে গিয়ে তারও এজ নিয়ে ক্যাচ দিতে বাধ্য করলেন, বাংলাদেশ তখন একেবারে স্বপ্নের মধ্যে 34 রানে 3 উইকেট। হ্যাঁ, এরপরে একটা পার্টনারশিপ না হয়েছে, ওইখানে ঋষভ পান্ট এবং কে এল রাহুলের পার্টনারশিপটা নিয়েই তারা লাঞ্চে গেছে 88 3 উইকেটে। এই অবস্থাতে তারা লাঞ্চে গেছে। লাঞ্চের পর এই পার্টনারশিপটা ব্রেকও কিন্তু করেছেন হাসান মাহমুদ। পার্টনারশিপটা আগেই ব্রেক হতে পারতো, আমরা 2-2টা ক্যাচ ফেলেছি। এখন আপনি বলবেন যে ভাই ক্যাচ ছিল না, সাকিবের ওইটাও ক্যাচ ছিল না, স্কোয়ার লেগ থেকে যেটা দৌড়ে এসেছেন সাকিবের সামনে পড়েছে, বা স্লিপে যেটা সাদমানের সামনে পড়েছে, সেটাও ক্যাচ ছিল না। সেটা ভাই আমরা বাজে ফিল্ডিং সাইড বলে আমাদের কাছে সেটা ক্যাচ মনে হয়নি, ড্রপ ক্যাচ বলে মনে হয়েছে। কিন্তু যে কোনো ভালো ফিল্ডিং সাইডের জন্য এই দুইটা আসলে ক্যাচ হবার মতো। স্পেশালি হচ্ছে গিয়ে স্লিপে যে সাদমান যে ক্যাচটা ফেলেছেন, কিন্তু তাতে আমরা খুব বেশি ভুগতে হয়নি। কেন? কারণ হচ্ছে গিয়ে ওই লাঞ্চের পরে হাসান মাহমুদি পনকে আউট করে দিয়েছেন, এবং আরও একটা উইকেট তিনি তুলে নিয়েছেন। ভারতের ব্যাটিং লাইন আপের প্রথম 4 জনেই উইকেটটা তিনি তুলে নিয়েছিলেন। এবং তারপরে আবার হচ্ছে গিয়ে একটু রিবিল্ড করার যখন ভারত চেষ্টা করছিল, তখন পরপর 2 ওভারে বাংলাদেশ 2টো উইকেট তুলে নেয়। এবার আর আজহার মাহমুদ না, এবার হচ্ছে গিয়ে নাহিদ রানা এবং মেহেদী হাসান মিরাজ। যখন এই অবস্থা হয় যে ভারতের ব্যাটিং লাইন আপের
প্রথম 6 জনকেই আউট করে দেওয়া। তার মধ্যে জয়সওয়ালের উইকেটটা রয়েছে, নাহিদ রানা জয়সওয়ালের উইকেটটা নিয়েছেন, যিনি এক সাইড থেকে খুবই কনফিডেন্টলি খেলছিলেন, 50 পেরিয়ে গিয়েছিলেন এবং তার 50 পেরোনো মানে তো বিগ স্কোর করা, 100 পেরোনো মানে ডাবল 100 করা। সো তার উইকেটটা খুব গুরুত্বপূর্ণ ওই জায়গাটাতে ছিল এবং হচ্ছে গিয়ে ওই উইকেটটা মানে নাহিদ রানা তুলে নিয়েছেন এবং তারপরে হচ্ছে গিয়ে যখন মিরাজ উইকেট তুলেন 144 রানে 6 উইকেট চলে গেল ওই জায়গাটাতে ভারতের। বাংলাদেশ হচ্ছে গিয়ে ড্রিমল্যান্ডে, বাংলাদেশের জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে। আমরা তখন ভাবছিলাম যে ভারতকে 200 পর্যন্ত করতে দিব না, যেহেতু লাস্ট ইনিংসে বাংলাদেশে ব্যাটিং করতে হবে, প্রথম ইনিংসে লিড নেওয়াটা তাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, না হয় টি পর্যন্ত হচ্ছে গিয়ে এই অশ্বিন এবং জাদেজা আনবিটেন থেকে গেলেন। কিন্তু তারপরও আমাদের সেই আশার জায়গাটা ছিল, আর সেই আশাটা কত দ্রুতই না নিরাশায় পরিণত হয়ে যায়। দেখুন ফার্স্ট সেশনে বাংলাদেশ ওই 34 রানে 3 উইকেট, আমি ওভারঅল সেশনের কথা বললে 88 রান ভারত তুলেছে, বাংলাদেশ 3টা উইকেট তুলেছে। সেকেন্ড সেশনেও বাংলাদেশ হচ্ছে গিয়ে 88 রান ভারত তুলেছে, বাংলাদেশ 3টা উইকেট তুলেছে। আর লাস্ট সেশনে বাংলাদেশ তাদের হচ্ছে গিয়ে মানে কোনো একটা উইকেটও তুলতে পারেনি। ওই সেশনে হচ্ছে গিয়ে 163 রান ভারত তুলে ফেলেছে এবং 144 রানে 6 উইকেট পরপর আনবিটেন একটা পার্টনারশিপ করেছেন, অবিচ্ছিন্ন 195 রানের একটা জুটে করেছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। অশ্বিন তো সেঞ্চুরি করেছেন, 102 রানে অপরাজিত রয়েছেন এবং সেঞ্চুরি খুব কাছাকাছি এখন রয়েছেন, 80s ঘরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। তারা কি কোনো চান্স দিয়েছেন ঠিক সেই অর্থে আসলে বলা যাবে না। হ্যাঁ, ওইখানটাতে হচ্ছে গিয়ে দুইবার মানে একবার হচ্ছে গিয়ে জাদেজাকে আউট ঘোষণা করেছিলেন, হাসান মাহমুদ মনে হয়েছিল 5 উইকেট পেয়েছেন টি এর পরপর, কিন্তু তিনি ডিআরএস নিলেন এবং ডিআরএস নিয়ে দেখা গেল যে ওই জায়গাটাতে তিনি বেঁচে গিয়েছেন ইনসাইড এজ হওয়ার কারণে। আবার অশ্বিনকে ঠিক তারপরের ওভারে আম্পায়ার আউট দেয়নি, বাংলাদেশ রিভিউ নিয়েছে, দেখা গিয়েছে বলটা হচ্ছে গিয়ে স্ট্যাম্পের উপর দিয়ে চলে গিয়েছিল। কিন্তু ওই অর্থে যে খুব ক্লিয়ার সুযোগ যে দিয়েছেন তারা বিষয়টা কিন্তু ওই রকম না। বাংলাদেশের প্রথম 2টা সেশনে সাকিব আল হাসানকে শান্ত বোলিংই করেননি, লাস্ট সেশনে সাকিব সহ সবাইকেই বোলিং করিয়েছেন, কিন্তু কাজের কাজ আর কিছু হয়নি। এই পার্টনারশিপটা আর ভাঙা সম্ভব হয়নি, ফলে বাংলাদেশ ওইরকম একটা ডোমিনেটিং অবস্থা থেকে ধরেন 34 রানে 3 উইকেট ভারতের স্কোর, 144 রানে 6 উইকেট ভারতের স্কোর, সেইখানে ভারত দিন শেষ করেছে 339 রান 6 উইকেটেই। বুঝেন অবস্থাটা কি, মানে আমরা যেখানে প্রবলভাবে ফ্রন্ট ফুটে ছিলাম এখন আমরা প্রবলভাবে আসলে ব্যাকফুটে চলে গিয়েছে। ফলে এই দিনটাতে আসলে মোমেন্ট অফ দ্য ডে এর কথা যদি বলতে গেলেন বাংলাদেশের লাস্ট ইনিংসের এই অকার্যকরতার কথা বলতে পারেন, কিন্তু আমার কাছে তারপরেও মনে হয় যে টস জেতাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, সেটা আমরা প্রমাণ করেছি এবং দিন শেষে যায় সেইটাই আমাদের জন্য ভাইটাল হয়ে যেতে পারে। কেন না, কারণ হচ্ছে কি লাস্ট ইনিংসে আমাদের ব্যাটিং করতে হবে। তারপরেও আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে ভাই হাসান মাহমুদের বোলিংটা, স্পেশালি প্রথম 3টা উইকেট তিনি যেভাবে তুলে নিয়েছেন সেইটাই আমার কাছে, এইরকম একটা দিনটা যে ফ্রাস্ট্রেটিংভাবে শেষ হয়েছে তারপরে সেটাও আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে বলে আমার কাছে অন্ততপক্ষে মনে হচ্ছে। আপনিও কি আমার সঙ্গে একমত হবেন এবং প্রথম ইনিংসে ভারত আসলে কত দূর যাবে, কত রান করবে বলে মনে হয় আপনার? 400 500 কি করে ফেলবে নাকি?